যে আমলারা পাটপার, যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। এইটা কোন রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারে? এইটা কি গণতন্ত্রের স্পিরিট হতে পারে? চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এমন কি ভাষায় তওবা করলো যে দিল্লিও খুশি, আওয়ামী লীগও খুশি, অন্তর্বর্তীকালীন সরকারও খুশি? কি এমন তওবা করছে তারা? প্রথম কথা হচ্ছে, আইনে সিটি কর্পোরেশনকে 14 থেকে 17টা কাজ করতে বলে দেওয়া আছে বাংলাদেশের আইনে। বাংলাদেশে আমাদের যে 8-10টা সিটি কর্পোরেশন আছে, তো এগুলো কি, এটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন, রেগুলার সেবামূলক কাজ আর কি। পৌরসভার যে আইন আছে, এই পৌরসভার আইনে হচ্ছে 20টা কাজের কথা রাষ্ট্র বলে দিয়েছে আইন করে। এখন সাডেনলি গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা দেখলাম যে এলজিআরডি মিনিস্ট্রি থেকে এই সকল স্থানীয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে তারা বাতিল করে দিয়েছেন ইউনিয়ন পরিষদ ছাড়া। যুক্তিটা ন্যায্য তো, যেহেতু আওয়ামী আমলে নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদের আমলের কোনো নির্বাচনকে আমরা যেহেতু গ্রহণ করি না, আমরা ন্যায্য মনে করি না, বৈধ মনে করি না, সেই জায়গা থেকে তারা এটা করেছেন। করবার পরে আবার নতুন কিছু সমস্যা তৈরি হয়েছে। প্রথম কথা হচ্ছে, আপনি এটা করলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আবার কিভাবে কোর্টের মাধ্যমে মেয়র হইল? তাহলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো ওই আওয়ামী ফ্যাসিবাদীরাই নির্বাচিত হয়েছে। তাহলে পৌর আর সিটি মেয়ররা এমন কি কবিরা গুনাহ করলো যে এটা তওবা দিয়ে মাফ হতেছে? চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এমন কি ভাষায় তওবা করলো যে দিল্লিও খুশি, আওয়ামী লীগও খুশি, অন্তর্বর্তীকালীন সরকারও খুশি? কি এমন তওবা করছে তারা? লেখা দিলেই তো ওই তওবাটা আপনারাও করতে পারতেন। তো এই জায়গাতে আমরা বোধ করছি যে এলজিআরডি মিনিস্ট্রির সিদ্ধান্তটা কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক সিদ্ধান্ত। যে যুক্তিতে আপনি তাদেরটা বাতিল করেছেন, ওই যুক্তিতে ওগুলো বাতিল করা দরকার ছিল। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা যেহেতু আওয়ামী লীগের লেসপেন্সার দালাল ছিল, এরা কিন্তু সব পলাতক। এরা এখন ওই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শুধু গরু বাঁধে, ওখানে পিয়ন যায়, ঝাড়ফুঁক করে, তারপর চলে আসে, কোনো সেবা নাই। তাহলে আমার টোটাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমার যে জনগণের সেবা পাওয়ার কথা ছিল, তার প্রত্যেকটা সেবার সূত্র যারা কাউন্সিলররা ছিলেন, সেই সেবার সূত্রটা লাইনটা কেটে গেছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনি যখন কোনো জিনিস বাতিল করবেন রাষ্ট্রের জায়গা থেকে, সেটা যত ন্যায্য হোক, বাতিলের পরের রিপ্লেসমেন্টটা কিভাবে হবে সেটা রাষ্ট্রকে বলতে হবে। যেমন এক্সাম্পল দেই, যে আমরা সবাই প্লাস্টিকের বিরুদ্ধে মানুষ, কারণ প্লাস্টিক মাটির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, কিন্তু আপনি কি সেটা 24 ঘন্টার নোটিশে বাতিল করতে পারেন? আপনি বলে দিলেন কালকে থেকে প্লাস্টিক বন্ধ, কিভাবে সম্ভব? আমি বাজারে গিয়ে বাজার করবো কিভাবে? আমি একজন ব্যবসায়ীকে চিনি যিনি তার আগের সপ্তাহে, উপদেষ্টা বলবার আগের সপ্তাহে 500 কোটি টাকার প্লাস্টিকের র ম্যাটেরিয়ালস এনেছে বিদেশ থেকে। ওই 500 কোটি টাকা কারো বাপের টাকা না ব্যাংকের টাকা? ব্যাংকের এলসির টাকা, কার টাকা? আমার আপনার টাকা না? উপদেষ্টা মহোদয়, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে টাকা দিবে, ওই টাকা ও যখন রিপোর্ট করবে ঋণ খেলাপি হবে। ওই প্লাস্টিক কোম্পানিগুলোতে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে না? তার পুনর্বাসন কিভাবে হবে? তাহলে একটা রাষ্ট্র যত ন্যায্য কারণেই হোক কোনো সিদ্ধান্ত নেয়, রাষ্ট্রকে তার রিপ্লেসমেন্ট সেবার মেকানিজমটা আগে তৈরি করতে হয়, যে আমি এটা বাতিল করবার পরে কি হবে, ওটা আমি কিভাবে ম্যানেজ করব। এখন দেখেন যে আপনি কি যুক্তিতে বাতিল করেছেন এই যুক্তিতে যেহেতু এগুলো আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনে হয়েছে, অতএব এই নির্বাচনটা বৈধ হয় নাই, ন্যায্য হয় নাই, বিরোধী দলগুলো এগুলো মানে নাই, কথা সত্ত্বেও এর জন্য বাতিল করলাম। রিপ্লেসমেন্ট বসাইছেন তাদেরকে, আমলাদেরকে না? এই আমলারা রাইটে ভোট করছে না? এই আমলারা প্রত্যেককে 35 লাখ 40 লাখ টাকা করে, 50 লাখ টাকা করে টাকা ক্যাশ নিছে না 2018? এই পুলিশ, এই আমলা, এই সেনা কর্মকর্তারা বাটপারি করে হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া টরেন্টোতে বাজার করে নাই? যে আমলারা পাটপার, যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন।
এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হইতে পারে অন্তর্বর্তীকালীন সরকারে? এইটা কি গণঅভ্যুত্থানের স্পিরিট হতে পারে? তাহলে যে আমলা তার রেগুলার কাজটা 9টা 5টা ডিউটিটা আন্তরিকতার সাথে, সততার সাথে, মেধাযোগ্যতার সাথে করে না, সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসাবে, কাউন্সিলর হিসাবে, উপজেলা পরিষদ চালানো, জেলা পরিষদ চালানোর। এরা কি ফেরেশতা নাকি? আরেকটা কি দাবি করেছে যে এরা প্রচুর ডেভেলপমেন্টের, আপনারা কি প্রচুর চুরি টুরি করেন, ডেভেলপমেন্ট ওয়ার্ড ঠিকাদারি চুরি করেন? আমলারা কি করে? আমলারা কি ফেরেশতা? আসমান থেকে নাজিল হয়েছে? ওরা চুরি করে না। শ্বেতপত্রে যে $16 বিলিয়ন প্রতি বছর চুরির গল্প আসছে, ওইটা কি কাউন্সিলররা করছে? ওই টাকা চুরি করছে কে? আমলারা করছে, রাজনীতিবিদরা করছে। তাহলে যে যে যুক্তিতে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ব্যাপারে সিদ্ধান্তটা নিয়েছে, এটা যৌক্তিক না, ন্যায্য না, ইনসাফ এবং গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। তাহলে এখন এখানে আমার যারা সহযোদ্ধারা আসছেন, যারা আপনার দাবিটাকে পরবর্তী পর্যায়ে রাষ্ট্রের সাথে নেগোশিয়েট করবেন, তাদের কাছে এখন আপনার কষ্টের দাবিটা কি? আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একটা ইমিডিয়েট কমিটি করে দিতে হবে, এবং সেটা আমলাদের নিয়ন্ত্রিত উপকমিটি হইলে চলবে না। এই উপকমিটি হইতে হবে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, এমন নির্বাচিত অনির্বাচিত আগের সময়ে সব মিলায় অংশীজন দিয়ে 5 জনের একটা কমিটি করতে হবে, উপকমিটি। তারা 1 সপ্তাহের ভিতরে আপনাদের যত অংশীজন আছে, পৌর এবং সিটি, উপজেলা পরিষদ, আরো যে সকল পরিষদ আছে, ওদের সাথে কথা বলবেন। কথা বলে ওনারা একটা তালিকা করতে হবে যে আপনাদের ভিতরে কারা কারা আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের বাটপাড়ির সাথে জড়িত ছিলেন না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যারা অ্যাক্টিভলি রোল প্লে করেছেন, মিছিল মিটিং করেছেন, লড়াই করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, আপনার জেলে গিয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন। 3, গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কারা কারা বিভিন্ন জায়গায় সক্রিয় ছিলেন, কারা কারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। এই ধরনের ক্রাইটেরিয়া সেট করে, এবং যাদের বিরুদ্ধে টাকা পয়সা পাচার, লুটপাট, নারী নির্যাতন, তারপরে হচ্ছে দুর্নীতির কোনো অভিযোগ নাই, এইরকম 4টা 5টা ক্রাইটেরিয়ার উপরে সিলেক্ট করে আপনাদেরকে আবার কাজে পুনর্বহাল করা, এইটা হচ্ছে আমাদের দাবি, এবং সেটা অবিলম্বে করা দরকার। অবিলম্বে কেন করা দরকার? আমলারা আমাদেরকে প্রচুর তালগাছ দেখায়, ভাবখানে এরকম যে আমরা লেখাপড়াও করি নাই, দেশ বিদেশে ঘুরি নাই, আমরা তন্ত্র বুঝি না, খালি তালগাছ দেখায়। তালগাছ দেখায় দেখাবে যে ওই যে ঘুরে তালগাছ, কত কিলোমিটার বলে না, আমলারা দেখবেন। এই যে ভাই হাঁটেন তৈরি দেখবেন, কিলোমিটার দেখবেন। অন্তর্বর্তীকালীন সরকারের খালি কিলোমিটার দেখাইতেছে আর ভুল সিদ্ধান্ত নেওয়া হইতেছে আমলারা। এখন অন্তর্বর্তীকালীন সরকার খালি হাঁটতেছে, দেখবেন উপদেষ্টারা বলে না, ভাই আমরা সারা রাত কাজ করি, 3টা 4টা পর্যন্ত কাজ করি। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার প্রচুর কাজ করতেছে, কিন্তু আগাচ্ছে না কেন? আগাচ্ছে না ওই আমলাদের কারণে। এই আওয়ামী আমলাতন্ত্র প্রত্যেকটা সিদ্ধান্তে কিভাবে ম্যানিপুলেট করা যায়, স্লো করে দেওয়া যায়, গতি কমিয়ে দেওয়া যায়, সেই কাজটা করছে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে একটা উপকমিটির মধ্য দিয়ে যারা গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ ছিলেন, তাদের নেতৃত্বে এই উপকমিটি যাচাই বাছাই করবে। ইতিমধ্যে আমরা জেনেছি যে আপনাদের নজরুল ভাই, সেতু ভাইরা মিলে আপনাদের কাউন্সিলরদের একটা তালিকাও করেছেন বিভাগওয়ারি, যে কারা কারা আওয়ামী জাতীয় পার্টির বেনিফিশিয়ারি না, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন। এই তালিকাটা আমি ওনাদেরকে অনুরোধ করব, সার্জিস, হাসনাত, নাসির পাটোয়ারি এদের সাথে বসে এই তালিকাটা শেয়ার করা, যাতে উপকমিটির কাজটা করা সহজ হয়ে যায়, এবং কারা কারা আপনারা নির্যাতিত হয়েছে। এর বাইরে আমি আমার সহযোদ্ধাদেরকে অনুরোধ করব, এই কাউন্সিলরদের কিছু মারাত্মক সীমাবদ্ধতা আছে কাজ করার। তার ভিতরে একটা হচ্ছে ওনাদের কোনো ভালো স্যালারি নাই, বেতন নাই। আমরা শুধুমাত্র পত্রিকায় দেখি যে আমাদের লোকাল কাউন্সিলররা ঠিকাদারি করে, দুর্নীতি করে, এটা করে, সেটা করে। করে কেন? কারণ হচ্ছে সে একটা খুবই ব্যয়বহুল নির্বাচন করে আসছে। বাংলাদেশের নির্বাচনী কাঠামোটাই এমন যে আপনার প্রচুর বাটপাড়ি টাকা খরচ করতে হয়, নগদ করা লাগে, বিকাশ করা লাগে। তো এরকম একটা ব্যয়বহুল নির্বাচন থেকে আসছে। তার মাসে সম্মানী ভাতা কত? 9,000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা। এই যে শীতকাল আসছে, বিয়ে বাড়ি, জন্মদিবস, ওয়াজ মাহফিল, কাউন্সিলরদেরকে প্রত্যেক জায়গায় যাইতে হবে। 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা। বাপের টাকা দিবে?
সেবা করতেছে রাষ্ট্রের পক্ষ থেকে, টাকা পাবে কোথায় সে? আবার সে ঠিকাদারি করলেও তার দোষ। আপনি তারা বাইন্ধা রেখে সাঁতার কাটতে বলতেছেন, সেই রাষ্ট্রের সেবা সে কিভাবে করবে? তাহলে আমরা অনুরোধ করবো আমাদের সহযোদ্ধাদেরকে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ওনাদের একটা সম্মানী ভাতা ন্যায্যতার ভিত্তিতে ঠিক করতে হবে। যারা বড় সভায় থাকেন সেখানে খরচ বেশি, যারা একটু প্রান্তিক পৌরসভায় থাকেন তাদের খরচ কম, কিন্তু ন্যূনতম 50,000 থেকে 1 লক্ষ টাকা সম্মানী ভাতা দেওয়ার দাবি করছি, যেন তারা সম্মানের সাথে বাঁচতে পারেন এবং জনগণের সেবা করতে পারেন। আর হচ্ছে তাদেরকে একটা পুনর্বহাল করবার মধ্যে কিন্তু মেয়াদ ঠিক করে দিতে হবে। পুনর্বহাল করলো, আবার 3 মাস পর আবার সরায় দিল, তাহলে কিন্তু দেখা যাবে যে আবার সেবাটা প্রচন্ড রকম বিঘ্ন হবে।